স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দাক্ষিণ খান এলাকায় সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের সময় দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গাজীপুরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার রাতে ফেসবুকে তিনি লিখেছেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের সাথে বিক্ষুব্ধ ছাত্র জনতার সংঘর্ষ হয়, এতে আহত হন ১৫ জন। এই ঘটনার পর ভোরে আহতদের দেখতে হাসপাতালে যান হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এদিকে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করেছে পুলিশ। যেমনটা জানাচ্ছিলাম, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা সংঘর্ষের পর গাজীপুরে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদা শিকদার, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদা শিকদার, জানাবেন যে দাক্ষিণ খানের বাসিন্দাদের সাথে কথা হয়েছে কিনা এবং আজ তো আসলে বিক্ষোভ সমাবেশ করবে বলছে বৈষম্য বিরোধীরা, এ বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত? ঈশিতা, আপনি জানেন যে গতকালকে রাত ৯টার দিকে গাজীপুরের যিনি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন আ.ক.ম মোজাম্মেল, তার যে ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় যে বাড়িটি, সেই বাড়িটিতে আসলে বহিরাগত কিছু মানুষজন হামলা চালায় এবং ভাঙচুর করে। তখন কিন্তু মাইকে ঘোষণা দেওয়ার মাধ্যমে স্থানীয় যারা লোকজন আছে তারা কিন্তু হামলাকারীদের উপর অতর্কিত হামলা চালায় এবং সেই হামলায় কিন্তু আহত হয় গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহকারে আরও প্রায় ১৫ থেকে ১৬ জনের মতো আহত হয়, যাদের ভিতরে ৮ জনকে গতকালকে রাতেই ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। আপনি পিছনে দেখতেই পাচ্ছেন যে গতকালকে যে হামলার ঘটনা, এই হামলার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এখানে একটি সমাবেশ তারা দাঁড় করিয়েছে, তারা সমাবেশ করছে এখানে। তার পাশাপাশি কিন্তু এটার সময় দেওয়া ছিল 10:30টার দিকে এবং 11টার দিকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তাদের পক্ষ থেকেও একটি বিক্ষোভ কর্মসূচি আহ্বান করা হয় এবং তাদের যে সময়টা আমরা রাজবাড়ী মাঠে এটি করার কথা ছিল। আপনি পিছনে দেখতে পাচ্ছেন যে রাজবাড়ী মাঠটি আসলে কিন্তু এখনো ওখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তারা কিন্তু এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। তো জাতীয় নাগরিক কমিটি যারা, তাদের কিন্তু সেই নাগরিক কমিটির ব্যানার নিয়ে তারা এখানে ডিসি অফিসের সামনে দাঁড়িয়ে গেছে, বিক্ষোভ সমাবেশ করছে এবং এখানে যারা স্থানীয় আছে তাদের সাথে আমরা কথা বলেছি, কিন্তু তারা আসলে এইসব ব্যাপার নিয়ে প্রত্যেকে আসলে এতটাই আতঙ্কিত যে কেউই কথা বলতে চাচ্ছে না। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে তারাও আসলে এই ব্যাপারটা নিয়ে এখন পর্যন্ত ক্যামেরার সামনে কোনো ধরনের কথা বলেনি। গাজীপুরে পুরো একেবারে থমথমে একটি পরিস্থিতি কাজ করছে এবং প্রত্যেকেই যেহেতু একের পর এক বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছে, এগুলো নিয়ে কিন্তু আসলে সকলেই আসলে যথেষ্ট চিন্তিত হয়ে আছে যে গাজীপুরে আজকে কি হতে চলেছে। এবং আমরা জানতে পেরেছি 11টার সময় যে বিক্ষোভ কর্মসূচি শুরু করার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই কর্মসূচির কোন একটি সময় সার্জিস আলমও এখানে উপস্থিত হবে এবং গতকালকে রাত 4টার দিকে কিন্তু ভোর রাতের দিকে সার্জিস আলম, আবুল হাসনাত তারা কিন্তু এসেছিলেন হাসপাতালে যারা আহত তাদেরকে দেখার জন্য। এই ছিল এখন পর্যন্ত পাওয়া তথ্য। মাহমুদা শিকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জেনে নেব আপনার কাছ থেকে। 3 দিন পরও উৎসুক মানুষের ভিড় কমছে না ধানমন্ডি 32 নম্বরের ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে থেকে। ক্ষুব্ধ মানুষ বলছেন, দেশে আর যেন কোনো ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয় তাই চান তারা। 5 ফেব্রুয়ারি রাতে ছাত্র জনতা ভেঙে দেয় 32 নম্বরের ঐতিহাসিক বাড়িটি। ওই রাতেই আগুন দেয়া হয় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদন। ঘটনার 3 দিন পরও 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি দেখতে আসছেন মানুষ। তারা বলছেন, এই বাড়ি সম্পূর্ণ গুড়িয়ে না দেয়া পর্যন্ত তাদের ক্ষোভ থামবে না। বিগত 17 বছরের সন্ত্রাস, দুর্নীতি, খুন, গুম, জনগণের আক্রোশ, এই পুরা ধানমন্ডি 32কে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এই গত 17 বছর সেম বাকশাল কায়েমের মাধ্যমে আমাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে। এটা দেখে সব যত রাজনৈতিক দল আছে এটা দেখে শিক্ষণীয় একটা জিনিস। ছাত্র জনতার ভাঙচুর আগুনের পর এখন ধ্বংসস্তূপ ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি দেখতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে।
রাকিব, আপনি সকাল থেকেই আছেন সেখানে এবং জানাচ্ছিলেন যে আজও সেখানে উৎসুক জনতার ভিড়। এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আসলে এই যে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ধ্বংসস্তূপে পরিণত এই বাড়িটি কিন্তু এখন কিন্তু হচ্ছে যারা ভাঙচুরের কর্মসূচি দিয়েছিলেন তারা এখানে নেই, তবে ছিন্নমূল মানুষরা কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন অংশে ভেঙে কিন্তু হচ্ছে লোহা লক্কর গুলো হচ্ছে যে যার মতো করে নিয়ে যাচ্ছে। এটা সকাল থেকে কিন্তু চলছে, আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু উৎসুক জনতা এখানে ভিড় করেছেন এবং তারা দেখছেন এবং তারা বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমল নিয়ে এবং জুলুম নির্যাতন নিয়ে তারা কিন্তু ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন যে এই ভবনটি এবং এই বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়, এই বাড়িটি হচ্ছে ভবিষ্যতে যেসব সরকার আসবে তাদের জন্য একটি বার্তা, যেমন এদেশে যেন আর কোনো স্বৈরাচারের স্থান হবে না। তারা বলছেন কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে তাদের কঠোর হতে দমন করা হবে। আপনাকে একটা এইখানে উৎসুক যেসব জনতা রয়েছেন এখানে একজন দুইজনের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব, এবং আপনি যদি একটু বলেন এই বাড়ি নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? এই বাড়ি নিয়ে আমার বহু প্রতিক্রিয়া। আমি 20 বছর ধরে দোয়া করছি আল্লাহ যেন বিএনপি ক্ষমতায় আসে। এটা নিয়ে আমার প্রতিক্রিয়া। এখানে আবু জাহেলের যেরকম 1400 বছর আগে লেফটেন্ট বানানো হয়েছিল, আবু জাহেলের জন্য এনে লেফটেন্ট বানানো। আপনি যদি একটু বলেন এটা নিয়ে আমি আসছি এখানে দেখার জন্য কি অবস্থা। এই ঠিক আছে, এখানে যারা উৎসুক জনতা রয়েছেন আসলে তারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন যে হচ্ছে যে তাদের নানা ধরনের তাদের ক্ষোভ রয়েছে বিগত হচ্ছে শাসন আমল নিয়ে, যে সময় খুমের মতো নানা ধরনের নির্যাতন করেছিল আওয়ামী লীগ সরকার। তারা বলছেন যে হচ্ছে এই জুলাই আন্দোলনেও যারা হচ্ছে এই যে হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরও দ্রুত বিচারের আওতায় আনার কিন্তু দাবিও কিন্তু এই উৎসুক জনতা জানিয়েছেন। এখন পর্যন্ত ৩২ নম্বরে বাড়ির সামনে থেকে এই ছিল সবশেষ। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে ছাপিয়ে দেয়া টাকা এখন তুলে নিতে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কথা ছিল সহায়তা হিসেবে দেয়া টাকা আবার বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে তুলে নেবে, কিন্তু বাস্তবতা হলো এই উদ্যোগ এখন কাজে আসছে না। বিশ্লেষকরা মনে করছেন দুর্বল ব্যাংক বাঁচাতে সহায়তা হিসেবে দেয়া টাকা তুলে নেয়ার ক্ষেত্রে ভুল নীতিতে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। নামে বেনামে ঋণ ও সীমাহীন অনিয়মে ডুবতে বসেছে দেশের ডজন খানেক ব্যাংক, যাদের বাঁচাতে অতীতে বিনা প্রশ্নে টাকা ছাপিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসে প্রথমে এমন সহায়তা বন্ধের কথা বললেও পরে দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে 22,500 কোটি টাকা ছাপিয়ে দেয়। গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছিলেন, মূল্যস্ফীতি যেন না বাড়ে সেজন্য একই পরিমাণ অর্থ বাজার থেকে তুলে নেবে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাস্তবতা হলো বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নেয়ার সেই উদ্যোগ খুব বেশি কাজে আসছে না। এখন পর্যন্ত 12টি নিলামে বাজার থেকে মাত্র 3,758 কোটি টাকা তুলতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে কিছু অর্থ আবার মেয়াদ পূর্তির আগেই ফেরত দিতে হয়েছে। সব মিলিয়ে বাজার থেকে তুলে নেওয়া গেছে মাত্র 2,805 কোটি টাকা। আমানতকারীদের স্বার্থ রক্ষায় টাকা ছাপিয়ে দেওয়া হলেও তুলে নেয়ার কৌশলটি যথাযথ হয়নি, অভিমত বিশ্লেষকদের। বন্ড ইস্যু করে টাকা তোলা ওই পথে যাওয়ার প্রয়োজনটা আমার কাছে আগেও পরিষ্কার হয়নি, এবং এটা যে ফলাফল দেবে না সেটা অনেকেই বলেছিল এবং তাই ঘটেছে। লেন্ডিং ফ্যাসিলিটি রেটটা না বাড়িয়ে এখানে 3%-এর যে ব্যবধান সেটাকে কমিয়ে আনা যায়। গত মাসে মূল্যস্ফীতি খানিকটা কমলেও বিশ্লেষকদের মতে বাড়তি তারল্য সরবরাহ করা না হলে তা আরও কমতো। আমরা যতই বলি না যে দুর্বল ব্যাংকগুলোকে আমরাও সুপারিশ করেছি এগুলিকে আসলে চলতে দেওয়া ঠিক হবে না, কিন্তু আমানতকারীদেরকেও প্রোটেকশন দিতে হবে। সেই জন্যই আসলে কেন্দ্রীয় ব্যাংক তার ভূমিকা পালন করেছে। আমাদের মূল্যস্ফীতি অলরেডি বেড়েই আছে, তবে এর মধ্যে এই ধরনের পদক্ষেপ আসলে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার জন্য সহায়ক নয়। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে বাজারের অবস্থা বুঝেই টাকা তোলার প্রক্রিয়া চলমান রয়েছে। এটা ধীরগতি হয়, এটা একদম আমরা একদিনে বা বাজারে একদম প্রতি সপ্তাহে সপ্তাহে এটা প্রভাব আসবে, ফলাফল আসবে এরকম না। ইতিবাচক ফলাফল আসার জন্য একটু সময় লাগবে। এই ফলাফলটা সব জায়গায় একটু স্লোই হয়, স্লোভাবেই আসবে ফলাফলটা। এখন 90 দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের বিপরীতে 11% নিচে সুদ পাওয়া যায়, যেখানে কিছু কিছু ব্যাংকে আমানতের সুদ প্রায় 12%। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।
পলাতক অবস্থানে থেকে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে শেখ হাসিনা। দেশে এখন যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের গ্রহণযোগ্যতা নেই। দ্রুত দেশকে স্থিতিশীল করতে নির্বাচন দরকার। যুক্তরাষ্ট্রে স্থানীয় বিএনপির আয়োজনে যোগ দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। আমরা এখন যারা নৈরাজ্য সৃষ্টি করছে তারা বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করছে, বাংলাদেশের বিরুদ্ধে একটা অবস্থান নিচ্ছে। এটা আমরা মনে করি অতি দ্রুত একটা নির্বাচন, নির্বাচন, অংশগ্রহণমূলক একটা নির্বাচন, তার মধ্যে দিয়ে জনগণের প্রতিনিধিত্ব ছিল পার্লামেন্ট এবং সরকার গঠন করা হয়েছে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।